এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। আমাদের প্রায়োরিটিটা ছিল যে আমাদের যে নিয়োগগুলো স্টাক হয়ে আছে, আপনারা দেখেছেন যে সরকার একটা সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছে যে শূন্যপদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য। সবগুলো মন্ত্রণালয় চেষ্টা করছে, কিন্তু নানা জটিলতায় সেটা হচ্ছে না। আমাদের প্রায়োরিটি ছিল দ্রুত শূন্যপদগুলোতে নিয়োগ দেওয়া, এবং উনি তো বললেনই উনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন, সুতরাং এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। যদি উনি পূর্ণ এমডি হতেন তাহলে আইনের ব্যত্যয়ের কথা আপনি বলতে পারতেন। তো সেই জায়গা থেকে হচ্ছে বোর্ড সভাটা করা জরুরি ছিল। বোর্ড সভা করা হয়েছে এবং পরবর্তীতে আমরা আগের নিয়োগপ্রাপ্ত যারা অর্গানোগ্রামের বাইরের মেম্বার আছেন, সদস্য আছেন, তাদেরকে বোর্ড থেকে বিধি অনুযায়ী বোর্ড থেকে সরিয়ে আমরা নতুন মেম্বার নিয়ে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হবে। প্রথমত বিসিবির বিষয় যেটা এসেছে সেটা আমি কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবির সভাপতির সাথেও, এবং বিসিবির হয়তো ইতিমধ্যে একটা প্রেস রিলিজ দেওয়ার কথা এই বিষয়ে, এফডি বিষয়ক আর কি। তো আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এফডি আছে। তো এফডিগুলো যখন অনেকগুলো এফডি করা আছে 10 বছর, 15 বছর, 20 বছর আগে, তা আপনারা জানেন তখন যেই রেট ছিল, কোথাও 5%, কোথাও 6-7% ইন্টারেস্ট রেট ছিল। তো এফডি তো একটা আয়ের উৎস, এবং ওই আয়টা আসলে অপারেশনাল কস্ট সহকারে বিভিন্ন ইয়াতে খরচ করা হয়। তো বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো 7-8%, আমি যতটুকু জানি। এখন যেখানে করা হয়েছে সেখানে 11-12%, এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা, আমি বলবো যে এটা ভালো উদ্যোগ। এবং আমি যখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমাদের একটা আপনারা জানেন যে আগের সরকারের সময় শুধুমাত্র ভালো সম্পর্কের প্রেক্ষিতে একটা থার্ড গ্রেড ব্যাংকে প্রায় 400 কোটি টাকা রাখা ছিল, এবং ওইখান থেকে একটা বড় অংশের টাকা আমরা কখনো পাবো কিনা আমরা জানি না। ব্যাংক থেকে আমাদেরকে বলছে যে 30 বছর তারা কোনো ইন্টারেস্ট দিতে পারবে না, 30 বছর পরে টাকা দিবে কিনা সেটা তারা বিবেচনা করতে পারবে। তো সরকারের এই যে প্রায় 200-250 কোটি টাকার মতো ওইখানে লস হলো, কারণ কি? কারণ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখা। তো এটা আমি শুধু বিসিবি না, অন্য যে কোনো প্রতিষ্ঠান, সরকারি যে কোনো সংস্থা, সবাইকেই, কারণ আপনারা জানেন যে অনেক ব্যাংক খাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আর এই সরকারের অর্থ তো জনগণের অর্থ, এই জনগণের অর্থ যাতে করে ভালো যেই ব্যাংকগুলো আছে, এ গ্রেডের ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের একটা মার্কিং আছে আপনারা জানেন, সেই ব্যাংকগুলোতে রাখার আহ্বান থাকবে। আর এর বাইরে আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো কথা চলমান আছে যে আমার সাবেক এপিএসকে নিয়ে একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়েটা দেখেন, এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে, কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। এবং তারপরে একটা নিউজ হয়তো আপনাদেরও চোখে পড়েছে, আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এই যে কত 300 কোটি টাকা নাকি, হ্যাঁ এরকম। আপনারা যদি নিউজটা পড়ে থাকেন, আমি তো একজন সাধারণ নাগরিক বা সাধারণ নাগরিকটা তো পড়ে, কিন্তু আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এটার নিউজটা কতটুকু ক্রেডিবল, এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে। কারণ সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই, কোনো ক্রেডিবল নেই। সেখানে জানা গেছে বলা আছে মনে হয় 7-8 বার জানা গেছে, এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে। আমরা যখন হাউসগুলোর সাথে তো আমাদেরও অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে। তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে, যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম,
সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। যদি কিছু থাকে সেটাও সামনে আসবে, যদি এটা নিছক গুজব হয় সেটাও সামনে আসবে। আপনারা সবাই দেখতে পারবেন দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, আপনারা সবাই সেটা জানতে পারবেন। আপনারা তো জানেন যে কোথা থেকে আসলে হাউসগুলোকে চাপ দেওয়া হয়, এবং আমাদের একটা ক্লিয়ার ডিসিশন ছিল এবং ক্যাবিনেটও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে আগেরকার সময়ে আওয়ামী লীগের সময় বিভিন্ন সংস্থা যেভাবে আসলে হাউসগুলোকে চাপ দিয়ে এক ধরনের নিউজ করতো, আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানেও আপনাদেরই হাউসগুলো ছাত্র জনতার বিরুদ্ধে তো নিউজ করেছে, এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তো আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না আপনারা যদি দেখেন। কিন্তু এখানে এখনও তো অনেকগুলো পাওয়ার হাউস রয়ে গেছে যেখান থেকে আসলে এই চেষ্টাগুলো করা হয়ে থাকে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সেটা অবশ্যই দেখব, তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যাতে করে স্বাধীন সাংবাদিকতাটা, ফ্রিডম অফ প্রেস থাকে। আর সম্পদের হিসাবের বিষয়ে সম্পদের হিসাব সরকার সকলের থেকে চেয়েছে, কিন্তু আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আয়কর জমা দিতে হলে তো আপনার টিন নাম্বার 1 বছর আগের থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার টিন নাম্বার নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। তো আমি আমার টিন নাম্বার করেছি, আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যেই সম্পদের হিসাবটা সেটা দিতে পারবো। আর আনঅফিসিয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আপনারা, আমি চিন্তা করেছি যে এই দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনও দিতে পারি, নো ইস্যুস। ও হ্যাঁ, উত্তর সিটি কর্পোরেশনের গাবতলীহাটের যে বিষয়টা সেটা আমারও নজরে এসেছে। উত্তর সিটি কর্পোরেশন থেকে যেই জবাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা করেছেন, আবেদন করেছিলেন, সেখানে 1, 2, 3 যারা হয়েছেন সেখানে ফ্যাসিবাদের সময়ের লোকজন তো আছেনই, এর বাইরেও যারা আবেদন করেছেন তাদের আসলে এর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেন না। সেই জায়গা থেকেও উত্তর সিটি কর্পোরেশন এটা খাস আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছি, যাতে করে সরকারের যেই আয় এই পশুর হাটকে কেন্দ্র করে সেটা কোনোভাবে আসলে হ্যাম্পার্ড না হয়, সিটি কর্পোরেশনের যেই আয় হওয়ার কথা সেটা যাতে কোনোভাবেই হ্যাম্পার্ড না হয়। রাজনৈতিক জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে, যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন, তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারিলি নতুন রাজনৈতিক দলই হতে হবে। ঠিক আছে, আমরা আজকের যেই পরীক্ষা চলছে এটা নিয়ে সর্বশেষ এটাই বলতে চাই যে আমরা চাই এই নিয়োগটা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে হোক। মাঝে মধ্যে যেটা হয় আমাদের মন্ত্রণালয় পর্যায়ে কিছু নিয়োগ হলে আমাদের অফিসাররাই এসে কানের কাছে আস্তে আস্তে বলে যে স্যার আপনার কেউ আছে কিনা। তো আমার সবসময় এটাই থাকে যে আমাদের মেধাভিত্তিক নিয়োগের জায়গা থেকেই তো এই গণঅভ্যুত্থান এবং ম্যারিটোক্রেসিটাকেই সবার আগে স্থান দিতে হবে। সুতরাং রিটেন কিংবা ভাইবাতে কোথাও কোনো প্রকার অনিয়ম যেন না হয়, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এই জন্যই রিটার্নের দায়িত্বটা আমরা এমএসটিকে দিয়েছি, যাতে করে প্রশ্ন ফাঁসের একটা সমস্যা আমাদের আছে প্রায়, আপনারা দেখে থাকেন। এখন পর্যন্ত এই পরীক্ষায় আমরা কোনো এরকম অভিযোগ পাইনি। আপনারা যদি কিছু পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন অবশ্যই। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই নিয়োগটা দিয়েছি এবং পরবর্তী যত নিয়োগ হবে সেটাও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।